সব ডায়াসে সব ফাঁকা হয়ে গেছে, আমাদের টিচাররা কম আছে, তাদের ছাত্রদের উদ্দেশ্যে বিষয়গুলো বলছি। এই যে আছে গাজল কলেজে, তোমরা মন দিয়ে শুনবে, বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলো। আজকে আমার যে প্রেজেন্টেশন এখানে যেটা দেখতে পাচ্ছি, সেখানে এখানে মেয়েরাই হয়তো বেশি আছো, তোমাদের উদ্দেশ্যেই বিষয়টাকে বলা। বেশি সময় তোমাদের নেব না, কতগুলো গভর্নমেন্ট রিপোর্টস, কতগুলো ডেটাবেস, আমি তোমাদের ছোট ছোট জিনিস দেখাবো, ছোট্ট করে আলোচনা করবো, বেশি গভীরে যাবো না। এই বিষয়টা শুরু করার আগে আমি তোমাদের দু একটা কথা বলি। সেটা হচ্ছে কি, গাজল কলেজ যে বিষয়ের উপরে আজকে ইন্টারন্যাশনাল সেমিনার অর্গানাইজ করেছে, সেটা একটা খুব ভালো বিষয়। কেন ভালো বিষয়? তার কারণটা হচ্ছে যে আমরা আমাদের কথাটা অনেক সময় বলি না, আমাদের কথাটা কেউ বলে দেয় বা বলে দেওয়ার অনুমতি আমরা করে দিই বা দিয়ে দিই বা জানিয়ে দিই। কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাছ থেকে অনুমতিও দেওয়া হয় না। এই যে বিষয়টা, যে আমরা আমাদের কথাটাও বলি না, আমাদের কথা বলার সময় এসেছে। আর আমরা আমাদের কথাটা বলি না, তার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমরা সেভাবে ভাবিও না। ভাবতে গেলে আমাদের মনের দিক থেকে সবার আগে স্বাধীন হওয়া প্রয়োজন। শুধু অর্থনৈতিক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতাকে প্রকৃত স্বাধীনতা বলা যায়, মনের দিক থেকে স্বাধীন হওয়াটা সব থেকে বড় প্রয়োজন বলে আমার মনে হয়। তো পড়াশোনা আমরা করি কেন? যদি আমরা সকল মানে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা বা বড় বড় সাহিত্য যাই পড়ি না কেন, এই যে ম্যাডাম যে তোতাকাহিনীর কথা বলছিলেন, সব জায়গায় কিন্তু একটা ইঙ্গিত সবসময় সমাজের মানুষের কাছে বা সমষ্টির কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়, যে এই যে জ্ঞান নামক যে রশ্মি আছে, মানে আলো আছে, সে রশ্মিটা বাইরের জগৎ থেকে মনের জগতে প্রতিস্থাপন করাটা খুব প্রয়োজন। যদি আমরা সেই কাজটা করতে পারি, তাহলে কি হবে, ধীরে ধীরে সেই আলোর প্রভাবে আমাদের মনের যে অন্ধকার, সেই ধীরে ধীরে সেই মনের অন্ধকারটা দূর হবে। যাই হোক, বেশি তাত্ত্বিক কথায় যাবো না, আমি তোমাদেরকে জাস্ট কতগুলো জায়গা হাইলাইট করছি। আমার যে প্রথম কথাটা বলার, সেটা হচ্ছে যে আমাদের পড়াশোনাটা যেমন করতে হবে, পড়াশোনাটা আমাদেরকে ভালোভাবে বুঝে নিয়ে পড়তে হবে, আর নিজের কথাটা নিজেকেই বলতে হবে। যদি নিজের কথাটা নিজে বলতে না শিখি, তাহলে কি হবে, আমার অধিকার খর্ব হবে, ক্ষুণ্ণ হবে। এটা কিন্তু ইতিহাস সাক্ষী আছে। আমাদের ভারতবর্ষের বৈচিত্র্যপূর্ণ ইতিহাসকে যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে যে যে জাতি বা যে সমাজ বা জনসম্প্রদায় বা জনগোষ্ঠী তাদের নিজের অধিকারের কথা বলেনি বা অধিকার সম্পর্কে জানে না, সেই সমস্ত জাতি, সেই সমস্ত জনসম্প্রদায়, সেই জনগোষ্ঠী কি হয়েছে, দিনের পর দিন শোষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অবহেলিত হয়েছে, সেগুলো কিন্তু হয়েছে। তো একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে আজকে আমরা আছি, যেখানটায় আজকে আমাদেরকে বলতে হয় যে সায়েন্স এন্ড টেকনোলজি এত বড় রেভলিউশন নিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকের, মানে তোমাদের সকলের কাছে নিশ্চয়ই ফোনেতে তোমরা এআই ব্যবহার করছো। তোমরা কিছুদিনের মধ্যে শুনতে পাবে বা হয়তো শুনে নিয়েছো, মেশিন লার্নিং এর কথা শুনেছো, তোমরা অনেকটাই রোবোটিক্স এর কথা শুনেছো, রোবটের উপর সিনেমাও দেখেছো, তোমরা 2.0 এই ধরনের বিভিন্ন রকমের সিনেমা দেখেছো। এই বিষয়গুলো যে শুধুমাত্র তাত্ত্বিক তা নয় কিন্তু, বা সিনেমায় শুধু দেখানোর জন্যই নয়, এগুলো কি আসছে, এটা কিন্তু একটা বিপ্লব। যে বিপ্লবটা কিন্তু আমাদেরকে একটা অদ্ভুত রকমের গতিশীলতার মধ্যে দিয়ে এগিয়ে কিন্তু ফেলবে। আমরা যদি তাদের সাথে, সেই সমাজ বা সেই সময়ের সাথে যদি আমরা গতিশীল হতে না পারি, তাহলে কি হবে, একটা সময় কিন্তু আমাদের অধিকার সম্পূর্ণভাবে খর্ব হবে, আমরা অচল হয়ে যাব। তাই সময়ের সাথে সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আর আমি যে কথাটা নিয়ে আজকে আমার যেটা বার্তা, বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে আমার বলার, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের কথাটা, তোমরা তোমাদের অধিকারটা বুঝে নাও, তোমাদের কথাটা তোমরা নিজেরা বলো। তার আগে তোমাদের জেনে নিতে হবে তোমাদের অধিকারটা ভারতীয় সংবিধান কি দিয়েছে বা দেয়নি, তোমাদের কোথায় কোথায় অধিকার আছে, সেই জায়গাটা সম্পর্কে অবগত হওয়াটা খুব প্রয়োজন। এই যে আজকে যেটা বলা হচ্ছে মার্জিনাল, মানে ভয়েস অফ মার্জিনাল গ্রুপ বলা হচ্ছে, প্রান্তিক গোষ্ঠীর যে ভাষা, তাদের যে ভয়েসের কথা বলা হচ্ছে, সেটা কি? তার মানে প্রান্তিক বলা হচ্ছে মানে তাদের কোনো একটা জনগোষ্ঠী আছে যাদেরকে দিনের পর দিন তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে, তাদেরকে গুরুত্ব দেওয়া হয়।
তাদের ন্যূনতম মর্যাদা দেওয়া হয়। তো এরকম একটি গ্রুপ, যে গ্রুপটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নারী সমাজ বা বলা হচ্ছে ওমেন গ্রুপ। এটা নিয়ে অনেক রকমের আলোচনা আছে, অনেক রকমের আলোচনা হয়, সেমিনার হয়, সবই তাত্ত্বিকতার মধ্যে সীমাবদ্ধ অনেকাংশেই। মনের মধ্যে স্বাধীনতা না আসলে এগুলো বাস্তবিক কোনো এগুলোর প্রকৃত যে গুরুত্ব সেটা কিন্তু আমরা পাবো না, বা আমাদের সেই জিনিসগুলো লাভটা আমরা এনজয় করতে পারবো না। তো যাই হোক, কতগুলো টেকনিক্যাল জায়গা আমি বলবো, আমার বলার কতগুলো জায়গা রয়েছে। আচ্ছা, আমি পিপিটিতে যাচ্ছি না, জাস্ট কতগুলো বিষয়, যেমন হচ্ছে এই যে ডিসক্রিমিনেশন। এখানে ডিসক্রিমিনেশন বিভিন্ন নামে নারীদের সাথে হয়, বিভিন্ন ভাবে হয়। কখনো ধর্মের নামে হয়, কখনো সামাজিক দায়-দায়িত্ব পালনের ক্ষেত্রে হয়, পারিবারিক জীবনে বিভিন্ন ভূমিকা পালনের মধ্য দিয়ে হয়। এছাড়াও কি হয় না, এছাড়াও আরো অনেক রকম সোর্স থাকে, পলিটিক্যালি হয়, বিভিন্ন রকমের বিষয় রয়েছে। তো সেই তাত্ত্বিক জায়গাগুলোতে আমি যাচ্ছি না, আমি জাস্ট কতগুলো বিষয় আমি হাইলাইট করব, কতগুলো রিপোর্টস, আমি ইন্ট্রোডাকশনে যাচ্ছি না, আমি জাস্ট কতগুলো অ্যালার্মিং ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। আমার আলোচনার আজকের বিষয় ছিল এরকম, রেসিস্টেন্স অ্যান্ড রেজিলিয়েন্স। নারীদের এগিয়ে যাওয়ার পিছনে সবথেকে বড়, সবথেকে ভয়ঙ্কর বাধাগুলো কি কি আছে, আর নারীরা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, এগিয়ে যাওয়ার জন্য কি ধরনের সোর্স আছে, এনার্জি আছে, কোন কোন বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলোর উপর ভর করে তারা কি করতে পারে, তাদের যে অধিকার খর্ব করা হচ্ছে দিনের পর দিন, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে, নিজেদের অধিকারকে রক্ষা করতে পারে। সেই জায়গাটা নিয়েই বলা, সেই সম্পর্কে অনেক কিছু রয়েছে। যেমন এখানে যদি আমি 1.3 যে পয়েন্টটা রয়েছে সেটাকে যদি ধরে নিই, এখানে বলা হচ্ছে যে, এখানে বলা হচ্ছে ডিপলি ইমবেডেড ইন ফ্যামিলিয়াল, সোসাইটাল এন্ড ইনস্টিটিউশনাল স্ট্রাকচারস। নারীরা কোথায় হচ্ছে সবসময় অবদমিত হয়েছে, পরিবারে হয়েছে, সমাজে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে। তাহলে এরাও একটা গ্রুপ, এদেরও নিজস্ব, যদি বলা হয় যে পঞ্চ মহাভূতের একটা সব থেকে বড় মহাভূত হচ্ছে আকাশ, মাথা তুলে বাঁচার অধিকার তাদের আছে, আকাশ তাদেরও জন্য। কিন্তু তাদের সেই অধিকারকে বিভিন্নভাবে, পরিকল্পিতভাবে খর্ব করা হয়েছে, দিনের পর দিন খর্ব করা হয়েছে, এখনো খর্ব করা হচ্ছে। একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসেও দেখা যাচ্ছে যে এই খর্ব করার প্রবণতা প্রচুর হয়েছে। তো যাই হোক, এখানে কতগুলো বিষয়, যেমন যদি দেখা যায় যে জেন্ডার বেসড ভায়োলেন্স যে রিপোর্ট, সেটা কিন্তু অ্যালার্মিং, সেটাও কিন্তু মারাত্মক। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটাই কম। এখানে বিভিন্ন রকমের যে সাংবিধানিক যে সংশোধনগুলো হচ্ছে, সেগুলো ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে সচেতনতার অভাব। সব থেকে বড় জিনিস হচ্ছে, আমার যে কি অধিকার আছে আমি জানি না। সবার আগে দরকার আছে আমার কি অধিকার আছে সেটা সম্পর্কে জানা, তারপর সেই অধিকার পাওয়ার জন্য যা করার দরকার তা আমাদের করা প্রয়োজন। তাহলে আমাদের অধিকারটা কি সেটাই আমরা জানি না। তো যাই হোক, এই যে রেসিস্টেন্সের এই যে দুটো ফ্রেমওয়ার্কের উপর অনেকক্ষণ বলার বিষয় আছে এখানে, সেই ডাইরেক্ট সেই জায়গাগুলোতে যাচ্ছি না। আমি যে ব্যারিয়ারসগুলোর কথা বলছি, যে ব্যারিয়ার বা বাধাগুলো মূলত নারী অধিকার খর্ব করছে দিনের পর দিন, তার মধ্যে যেমন এখানে বলা হচ্ছে স্ট্রাকচারাল ইনইকুয়ালিটিস। স্ট্রাকচারাল ইনইকুয়ালিটিসের মধ্যে কি আছে? ইকোনমিক, রিসোর্স রিলেটেড আছে, এডুকেশন রিলেটেড আছে, হেলথ কেয়ার রিলেটেড আছে, এইসব বিষয়গুলো রয়েছে। একই রকম ভাবে লিগ্যাল ফ্রেমওয়ার্ক রয়েছে, যেমন সোশ্যাল, কালচারাল, ইনস্টিটিউশনাল ব্যারিয়ার্স ইত্যাদি আছে। এগুলো ডিটেইলসে আমি যাচ্ছি না। ইকোনমিক এক্সক্লুশনের যে কথাটা বলা হচ্ছে, এখানে একটা প্রথম যে বুলেটটা দেওয়া আছে, সেখানে তোমরা দেখতে পারবে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন। এখানে কি দেখা যাচ্ছে, ডেটাবেসটা খুবই মারাত্মক। 2022 এর যে রিপোর্ট, ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন রেট দেখা হচ্ছে 25.1%। দলিত ওমেনদের ক্ষেত্রে, যারা পিছিয়ে পড়া অর্থাৎ নিচু কাস্টের যারা নারী রয়েছে, মহিলা রয়েছে, তাদের পার্টিসিপেশন রেটটা 19.2%। আদিবাসীদের পার্টিসিপেশন হচ্ছে 60.8%। এটা আমার ডেটাবেস নয়, এটা ডেটাবেস হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। 2021-এ তারা এই ধরনের একটা ডেটা দিয়েছে। স্ট্যাটাসটা কোথায় সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমি শুধু দেখাতে চাইছি অ্যাকচুয়াল চিত্রটা কি আছে, কতগুলো সংখ্যামান, কতগুলো ইনফরমেশনের পরিপ্রেক্ষিতে দেখাতে চাইছি কি অবস্থায় আছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এই ডেটাটাকে সমর্থন জানিয়েছে। একই রকম ভাবে যদি দেখা যায় জেন্ডার পে গ্যাপ,
জেন্ডার পে গ্যাপ, ইনফর্মাল সেক্টর এক্সপ্লয়টেশন, অর্থাৎ ইনফর্মাল যে সেক্টরগুলো আছে সেখানে কিন্তু কারো কি পারিশ্রমিক বেশি, কারো পারিশ্রমিক কম, নারীদের পারিশ্রমিক কম, পুরুষদের তুলনায় সেই জিনিসটা দেখা যাচ্ছে, সেটাও কিন্তু এখানে একটা এক্সপ্লয়টেশন হচ্ছে। এখানেও কিন্তু একটা কথা, একটা ভয়েস রেইজ করার প্রয়োজনীয়তা রয়েছে। দেখা যাচ্ছে ওমেন আর্ন 19% দেন ম্যান। এটা কে বলছে? 2021 এর ওয়েজ ইন্ডিকেটর রিপোর্ট থেকে এই ইনফরমেশনটা আমি পেয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে আরো কতগুলো আছে। এই যে করোনার সময়কালে কি দেখা গেছে, ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন ইনফর্মাল ওমেন ওয়ার্কার্স এর এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন 2021 বলছে 67% অফ ইনফর্মাল সেক্টর ওমেন লস্ট জবস ডিউ টু দ্য প্যান্ডেমিক। 67% নারীরা কিন্তু তারা কাজ হারিয়েছিল। তারা কি করে সার্ভাইভ করেছিল সেটা একটা চিন্তার বিষয়। বেসিক্যালি কোথায় সেগুলো? যেমন টেক্সটাইল ওয়ার্ক, মানে ডোমেস্টিক ওয়ার্ক, টেক্সটাইলস এন্ড এগ্রিকালচার, এই সেক্টরে কিন্তু 67% ইনফর্মাল যে ওমেন তারা কিন্তু তাদের কাজ হারিয়েছিল। একই রকম ভাবে যদি বলা যায় জেন্ডার বেস ভায়োলেন্স, এই ভায়োলেন্সের ইনফরমেশনটা তো মারাত্মক। এই যে এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রিসার্চ ব্যুরো, এরকম কিছু একটা নাম আছে, এনসিআরবি 2022 এর যে রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে সেখানে 4,28,278 খানা কেস রয়েছে, যে কেসগুলো হচ্ছে নারীদের এগেইনস্টে ক্রাইমের কেস। সেখানটা দেখা যাচ্ছে যে প্রতি বছর ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ছে কতটা? ডোমেস্টিক ভায়োলেন্স কাদের উপরে হচ্ছে? নারীদের উপরে। বাড়ছে কতটা? 15%। 15% পার ইয়ার, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যদি বলা যায় যে 2021 সালে কিন্তু এটা রেটটা ছিল 15%। একই রকম ভাবে 32,000 কেস এরকম রয়েছে রেপ কেস। সেগুলো তাতে কারা বেশিরভাগটা এফেক্টেড হয়েছে? এখানে দেখুন একটা মার্জিনালাইজ সোসাইটি, কি দলিত এবং আদিবাসী ওমেন। এই ইনফরমেশনগুলো কিন্তু গভর্নমেন্টের ঘরে আছে, গভর্নমেন্টের অথেন্টিক সোর্সে আছে। সেই জায়গাগুলো কেন হচ্ছে, এক্সপ্লয়টেশনটা কেন হচ্ছে সেটা তো জানতে হবে, এবং তার এগেইনস্টে প্রতিবাদটা করতে হবে, টেকনিক্যাল প্রতিবাদ দরকার। একই রকম বলা হচ্ছে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট, এরকম ক্ষেত্রে কেস লঞ্চ করা হয়েছে প্রায় 12%। একই রকম রেজিলিয়েন্স স্ট্র্যাটেজিস কি হতে পারে, তাদেরকে নিয়ে আসার জন্য অনেক রকম ব্যবস্থা হয়েছে, সেরকম ভাবে সেটা যুগান্তকারী প্রভাব কিন্তু পড়েনি। এরপরে চলে যাক এডুকেশনাল ডিসপ্যারিটিসও আমি দেখতে পাচ্ছি। সেটা কি হচ্ছে? মার্জিনালাইজড গার্লস মানে সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে ড্রপ আউট রেট কত? 16.9%। হায়ার এডুকেশনে সেটা কি দেখাচ্ছে? হায়ার দেন তা না, এখানে বলা হচ্ছে 11.5% কিন্তু অনেক বেশি। পুরুষদের তুলনায় এদের কিন্তু মানে ড্রপ আউট রেটটা, পড়াশোনা ছেড়ে চলে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি। একই রকম ভাবে দেখা যাচ্ছে ডিজিটাল ডিভাইড ইন এডুকেশন। এখানে হচ্ছে ডিজিটাল ডিভাইডের একটা ব্যাপার, ডিজিটাল ইমপ্যাক্ট, একটা ডিজিটাল টেকনোলজি যে একটা নেগেটিভ যে ইমপ্যাক্ট, এই ইমপ্যাক্টের জন্য only 2% of Dalit and Adivasi girls has access the online education during COVID-19। বলছে ছেলেরা যত তাড়াতাড়ি, যত ভালোভাবে এই পড়াশোনার সুযোগটা পেয়েছিল কোভিডের সময়, মেয়েরা কিন্তু সেভাবে পায়নি, বিশেষ করে দলিত, পিছিয়ে পড়া এবং হচ্ছে আদিবাসী মেয়েদের মধ্যে। একই রকম ভাবে আরো এরকম কতগুলো হেলথ ইস্যু আছে। এমএমআর, ম্যাটারনাল মর্টালিটি রেট দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? ন্যাশনাল এভারেজ হচ্ছে 97%, পার হচ্ছে 1 লক্ষ জন্ম দিলে তার মধ্যে 97 জন মা আছে যারা হচ্ছে ওই সন্তান প্রসবকালীন অবস্থায় তার মৃত্যু হয়। এটাও কিন্তু তাদের প্রতি একটা বলা যেতে পারে যে যোগ্য মর্যাদা বা অধিকার না দেওয়ার জন্য এই ধরনের অ্যালার্মিং ইনফরমেশনগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষে। একই রকম ভাবে দলিত আদিবাসী ওমেনদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সংখ্যাটা দেখুন, সংখ্যাটা অনেকটাই বেশি। কতটা? 1 লক্ষতে 1 লক্ষ মা সন্তান প্রসব করার সময় এরকম মায়ের মৃত্যু হয় 140 থেকে 170 জনের মতো। এই ডেটাবেসগুলো কি বলছে? যে এখনো একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসেও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যাগুলো রয়েছে। নিজেদের অধিকার আমরা কিন্তু বুঝে নিচ্ছি না। ঠিক একই রকম ভাবে এরকম অনেকগুলো স্কিম আছে, বিভিন্ন সুযোগ সুবিধা আছে, সেগুলো কিন্তু আমরা বিভিন্ন ভাবে সেগুলো থেকে এক্সপ্লয়েট হচ্ছে, সেগুলো থেকে সেই সুযোগগুলো আমরা পাই না। যেমন আয়ুষ্মান ভারত থেকে শুরু করে জননী সুরক্ষা যোজনা, এই ধরনের কতগুলো সুযোগ যেগুলো জনকল্যাণমূলক কাজ আছে নারীদের অধিকার রক্ষা করার জন্য, সেগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি না। আরো এরকম অনেক বিষয় রয়েছে। এই যে অন্যায়গুলো হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কি কোনো রকম প্রতিবাদ হচ্ছে না? হচ্ছে, খুব সামান্য। প্রতিবাদের কতগুলো ছোট ছোট ঘটনা এখানে আমি আপনাদের সামনে তুলে ধরছি।
এখানে যেমন একটা প্রতিবাদ বলা হচ্ছে ক্রাইমস এগেইনস্ট দলিত ওমেন ইনক্রিজ বাই 19%। 2018 থেকে 22 যে সময়কালটা এখানে 19% বৃদ্ধি পেয়েছে দলিতদের মহিলাদের প্রতি যে অন্যায়টা, ক্রাইমটা। এখানে বলা আছে সংখ্যাটা উইথ 50,000 কেসেস অফ সেক্সুয়াল ভায়োলেন্স রিপোর্টেড অ্যানুয়ালি, এনসিআরবি রিপোর্ট অনুসারে কিন্তু এটা রিপোর্টেড হয়েছে। একই রকম ভাবে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে আদিবাসী সেক্টরটাকে কিন্তু সবথেকে বেশি এক্সপ্লয়েট করা হচ্ছে। আদিবাসী ওমেন ফেস ডিসপ্লেসমেন্ট, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এন্ড ল্যাক অফ এডুকেশন এন্ড হেলথ কেয়ার। এটাও আমরা দেখতে পাচ্ছি ডেটাবেসটা। হিউম্যান রাইটস ওয়াচ বলে একটা আছে, সাইট আছে, সেখান থেকে আমরা এটা পাচ্ছি। একই রকম ভাবে যদি দেখা যায় গ্রাসরুট লেভেলে অ্যাক্টিভিজম, এগুলোর উপর মানে আন্দোলন বা এই ধরনের তাদের যে অধিকার খর্ব হচ্ছে সেটা রক্ষা করার জন্য একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এরকম দলিত ওমেন্স সেলফ রেসপেক্টেড যাত্রা 2018 তে এটা হয়েছে। এর পারপাসটা কি ছিল? মোবিলাইজ সার্ভেয়ার্স অফ কাস্ট বেসড ভায়োলেন্স। জাতি নির্ভর যে সমস্ত ভায়োলেন্স গুলো হয় সেখান থেকে নারীদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা চেষ্টা, তার জন্য একটা উদ্যোগ হয়েছে। একই রকম ভাবে দেখা যাচ্ছে কাশ্মীর, নর্থ ইস্ট এবং ছত্তিশগড় এই যে অঞ্চলগুলো, সেখানে কিন্তু এই জায়গাগুলোকে বলা হয় কনফ্লিক্ট জোন। এই কনফ্লিক্ট জোনগুলোতেও দেখা যাচ্ছে সেই ধরনের সমস্যা রয়েছে, কিন্তু সেখানে প্রতিবাদের একটা ভাষা আমরা দেখতে পাচ্ছি। তারপর যদি চলে আসা যায় একই রকম ভাবে এরকম অনেকগুলো আছে। ডোমেস্টিক ওয়ার্কারের ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার আমার একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এরকম যে সরকারি কি কি ব্যবস্থা আছে, পলিসি কি কি আছে, গভর্নমেন্ট ইন্টারভেনশন কি কি নেওয়া হয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে একটুখানি বলা। সেটা হচ্ছে নারীদের অধিকার রক্ষা করার জন্য এরকম একটা অ্যাক্ট বলা যেতে পারে দেওয়া আছে। প্রোটেকশন অফ ওমেন ফ্রম, মেয়েদেরকে বলবো এগুলো যদি সম্ভব হয় তোমরা নোট করে নাও, খাতায় কাগজ কলম যদি থাকে। প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, এটা একটা আইন আছে। পারিবারিক ক্ষেত্রে যদি কোনো রকমের ভায়োলেন্স হয় সেক্ষেত্রে একটা তাদেরকে প্রোটেকশনের জন্য সরকারের একটা অ্যাক্ট আছে। এটা জানা দরকার আছে অ্যাক্টে কি কি আছে, কি কি ভাবে এর সুবিধা নেওয়া যেতে পারে সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকা খুব দরকার। তো এখানে যেটা বলা হচ্ছে কেন ধারণা থাকা দরকার, 2022 এ এনসিআরবি রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে মাত্র 30% রিপোর্ট হয়েছিল ডোমেস্টিক ভায়োলেন্স কেস, অনলি 35% কেস রিপোর্ট হয়েছে, 65% কেস কিন্তু রিপোর্টই হয়নি। তা কেন হচ্ছে না? ডোমেস্টিক ভায়োলেন্সের কেসগুলো রিপোর্টেড হচ্ছে না কেন? এনসিআরবি এই ধরনের একটা রিপোর্ট তারা কিন্তু দিয়েছে। তারপরে এরকম ব্যাপার রয়েছে, এখানে একটা লাইন দেওয়া আছে, সোশ্যাল স্টিগমা আছে, প্রতিবাদ করলে সামাজিক ক্ষেত্রে আমাদের মান সম্মান সব চলে যাবে, সমাজের সমস্ত মর্যাদা হারাবে, সবকিছু পূর্ণ হবে। এই বিষয়টাকে গুরুত্ব দিতে গিয়ে, মানে এটাকে গুরুত্ব দেওয়া হয়, গুরুত্ব দেওয়ার জন্য তারা কিন্তু মেইনলি কি হচ্ছে, তারা কিন্তু কমপ্লেনটা করছে না। কমপ্লেন না করার জন্য এই অ্যাক্টটা কিন্তু সেভাবে কার্যকারিতা পাচ্ছে না। এরপরে যেটা চলে যাচ্ছে আরেকটা অ্যাক্ট আছে এরকম, মেয়েরা নোট করবে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্কপ্লেস অ্যাক্ট 2013 তে যেটা পাস হয়েছে। এই অ্যাক্টে কি বলা হচ্ছে, এনসিআরবি এর একটা 2022 এর রিপোর্ট থেকে দেখা যাচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস ইনক্রিজড বাই 12%। কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসগুলো বেড়েছে প্রায় 12%। এটা একটা রিপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই ইনফরমেশনটা কি ইন্ডিকেট করে? এই ইন্ডিকেটটা করে হচ্ছে ওমেনদের প্রতি এক্সপ্লয়টেশনের যে একটা বিষয় রয়েছে সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। তারপরে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে only 50% of workplace comply with ICC requirement, অর্থাৎ 50% ওয়ার্কপ্লেস কেসে এরকম কমিটি ফর্ম করা হয়েছে, ইন্টারনাল কমপ্লেইন কমিটি ফর্ম করা হয়েছে, 50% কেসে কমপ্লেইন হয়নি। এটাও একটা অ্যালার্মিং ইনফরমেশন। একই রকম আরেকটা অ্যাক্ট আছে, প্রভিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006। এখান থেকেও এই নাম থেকে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, এখানে দেখা যাচ্ছে একটা ইনফরমেশন যে 23% of Indian girls are married before 18 with higher prevalence in Dalit, Adivasi and rural communities. ইনফরমেশনটা এই রিপোর্ট থেকে নেওয়া। তো এই যে বিষয়গুলো, এই লগুলো, এই অ্যাক্টগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না কেন, তার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন এখানে আমরা একটা জানি, একটু ডিস্টার্ব করলাম না না ঠিক আছে। তো
তো এই কন্টিনিউ করবো সেটা। তো এবার এই যে ওমেনদের যে রেজিলেন্স মানে তাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্য, তাদের প্রত্যাবর্তনের জন্য যে সমস্ত কি ওয়েলফেয়ার প্রোগ্রাম, সেই ওয়েলফেয়ার প্রোগ্রামের মধ্যে একটা যেমন আছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন। এই যে হেলথ মিশন, এখানে সাকসেস রেট যে ইনফরমেশনটা নোটেড হয়েছে সেটা হচ্ছে এরকম হবে, হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেট MMR রিডিউস ফ্রম 130 টু 97, 130 থেকে কমে 97 হয়েছে। 130 ছিল 2016 সালে, 97 সেটা হয়েছে 2022 সালে। এটা কিসের ক্ষেত্রে? প্রতি 1 লক্ষ জননী সন্তান প্রসবের সময় 2016 সালে যখন 130 জন তাদের মৃত্যুবরণ হতো, তারা মারা যেত, সেটা 2022 দেখা যাচ্ছে 97, সেটা অনেকটাই কমেছে। তবে এই যে ন্যাশনাল রুরাল হেলথ মিশনের যে অবজেক্টিভ, এটাকে ফুলফিল করার ক্ষেত্রে কতগুলো চ্যালেঞ্জ আছে। যেমন একটা সবথেকে বড় চ্যালেঞ্জ এখানে বলা আছে, only 48% অফ মার্জিনালাইজড ওমেন রিসিভ ইনস্টিটিউশনাল কেয়ার। তাদের ছোট ছোট হেলথ কেয়ার, মানে তারা যেখানে বাস করে সেখানে হয়তো ছোট স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা বা নিয়ারার হসপিটালিটি, মানে হসপিটাল এর সুযোগ সুবিধাগুলো, সেগুলো কম থাকার জন্য কিন্তু এই 40% ওমেন কিন্তু সেই জিনিসটা পাচ্ছে না, সেই সুযোগটা পাচ্ছে না। বেসিক্যালি এটা দেখা যাচ্ছে ট্রাইবাল রিজিয়নে সবথেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। একই রকম ভাবে এরকম আরেকটা ওমেনদের রাইট প্রোটেকশনের জন্য আরেকটা এরকম প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এটা কিসের জন্য? বেসিক্যালি হচ্ছে নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাকে মাথায় রেখে এই ধরনের প্রোগ্রাম রাখা আছে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া ওমেন্স এন্টারপ্রেনিয়রশিপ, এখানে কি বলা হচ্ছে যে প্রোভাইডস, এখানে বলা হচ্ছে 10 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত তাদের কিন্তু মানে অর্থনৈতিক সাহায্য দেওয়ার একটা বিষয় রয়েছে। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে সেই সুযোগটা ভারতবর্ষের নারীরা, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের নারীরা সেই সুযোগটা নিতে পারছে না। বিভিন্ন কারণ থাকতে পারে, বিভিন্ন অজুহাত হতে পারে। তো এখানে যে সাজেশনসটা কি করলে এই প্রবলেম বা এই ক্রাইসিসটাকে দূর করা সম্ভব হবে, প্রবলেম বা ক্রাইসিসটাকে দূর করার জন্য যেটাকে বলা হচ্ছে বা প্রবলেমটার মূল কারণ হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস। যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে আমাদের মানসিক স্বাধীনতা না থাকার জন্য আমরা আমাদের কথাটা বলতে পারি না, আমাদের কথাটা অন্যেরা বলে দেয়। এটা হওয়ার পিছনে সব থেকে বড় কারণ, আমার জন্য বিভিন্ন রকমের আইন কানুন আছে, বিভিন্ন রকমের কার্যক্রম আছে, প্ল্যানিং আছে, বিভিন্ন রকম পলিসি আছে, কিন্তু সেগুলো সম্পর্কে আমি জানি না, আমি প্রসেসটাও জানি না, জানানোর চেষ্টাও করি না, বা কেউ আমাকে জানতে দেয় না। তো সেজন্য বলা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্য কিন্তু এই সমস্যাটাকে দূর করার জন্য অ্যাওয়ারনেসটা গ্রাসরুট লেভেলে বাড়ানো দরকার। যেমন হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2022 একটা রিপোর্ট করেছে, সেখানে বলছে only 18% of eligible women apply for a stand-up Indian loan due to low financial literacy। তারা জানেই না এই ধরনের একটা লোন ফ্যাসিলিটি রয়েছে, সেই ফ্যাসিলিটিটা তারা অ্যাক্সেসই করতে পারছে না। 18% মানে শুধুমাত্র 18% এলিজিবল হয়েছে। এরপরে যদি দেখা যায় আরো দু একটা ইনফরমেশন দিই, এগুলো আমি আলোচনা করছি না। যেমন এখানে একটা ইকোনমিক এন্ড এডুকেশনাল এমপাওয়ারমেন্টের যে কতগুলো বিষয়, কতগুলো ডেটা আমি এখানে তুলে ধরছি আপনাদের সামনে। সেটা হচ্ছে যে তাদেরকে মূল স্ট্রিমে নিয়ে আসার জন্য ইনক্লুসিভ এমপ্লয়মেন্ট পলিসি ফর মার্জিনালাইজড ওমেন, এ সম্পর্কে ইন্ডিয়ান ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ইজ অনলি 25.1% উইথ ইভেন লোয়ার রেট ফর দলিত, আদিবাসী এন্ড মুসলিম ওমেন। এটা কিন্তু অনেকটাই কম। এই ডেটাবেসগুলো থেকে আমাদের অনেক রকমের সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। শুধু পলিটিক্স করার জন্য পলিটিক্স করলে হবে না, পলিটিক্সের একটা পজিটিভ সাইডও থাকা মানে মনে হয় আমার থাকা দরকার। তাই রাষ্ট্রনেতাদের উচিত বা আমাদের মনে হয় সেই বিষয় নিয়ে ফোকাস করা উচিত। রাজনীতি হোক, তাদের একটা অবজেক্টিভ থাকতে পারে, পাওয়ারের একটা জায়গা থাকতে পারে, কিন্তু তার একটা পজিটিভ সাইডও থাকা খুব মনে হয় প্রয়োজন। এরকম অনেক কিছুই রয়েছে। আমাদের ভিসিসারা চলে এসেছেন, আমি এগুলো নিয়ে ডিটেইলস ফার্দার আলোচনা করছি না, আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। তো ফাইনালি যেটা বলা সেটা হচ্ছে এরকম যে এখানে আমি ফাইনাল একটা থট আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছিলাম এরকম ভাবে, মার্জিনালাইজড ওমেন ইন ইন্ডিয়া রিকোয়ার মাল্টি ডাইমেনশনাল স্ট্র্যাটেজিস টু অ্যাড্রেস সিস্টেমেটিক জেন্ডার ইনইকুয়ালিটি। এই যে ইনইকুয়ালিটিটা আছে সেটা যাতে ঠিকঠাক দূর করা যায়, তার জন্য সিস্টেমেটিক স্ট্র্যাটেজি ফ্রেম করার দরকার আছে।
যে বিভিন্ন ধরনের লিগ্যাল ফ্রেমওয়ার্ক এন্ড পলিসিগুলো রয়েছে সেগুলোকে রিফর্মস করা, ইমপ্লিমেন্টেশনের যে গ্যাপ রয়েছে সেগুলোকে দূর করা, সিস্টেমেটিক ডিসক্রিমিনেশনটাকে পারসিস্ট করা, এই বিষয়গুলো সম্পর্কে একটু আলোকপাত করার প্রয়োজন আছে। আর ফাইনালি যেটা বলা হচ্ছে ফিউচার ইন্টারভেনশন, কতগুলো বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা বা গবেষণার আবশ্যকতা রয়েছে, সেগুলো বিষয়ে গবেষণাটাকে বিশেষভাবে ইনসিস্ট করার প্রয়োজন আছে। ফিউচার ইন্টারভেনশন মাস্ট ফোকাস অন ইন্টারসেকশনালিটি, ডিজিটাল অ্যাক্টিভিজম, কমিউনিটি লেড এম্পাওয়ারমেন্ট টু অ্যাচিভ লাস্টিং জেন্ডার জাস্টিস। যাই হোক, এই হলো বিষয়। জাস্ট একটা কথাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়টা নিয়ে বলছি, সেটা হচ্ছে এরকম: নিজের মনের দরজাটা খুলুন, নিজের মনের স্বাধীনতাটাকে নিশ্চিত করার চেষ্টা করুন, আর নিজের কথাটা নিজে বলার চেষ্টা করুন, নিজের অধিকারটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।